জগতের কল্যাণ মঙ্গল এটাই হলো তার আসল ডক্ট্রিন। তিনি প্রথম যখন 5 জন শিষ্যকে ধম্মদিশা দিলেন, তখন তিনি বলেছিলেন, চার তো ভিক্ষব বেচারিকম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় আদি কল্যাণ মধ্যম কল্যাণ পরিয়োষণায় কল্যাণ। অর্থাৎ বুদ্ধের ডক্ট্রিনে কোথাও কোনোভাবে হিংসার জায়গা নেই, কোথাও কোনোভাবে মানুষকে ঘৃণার জায়গা নেই, মানুষকে অপর ভাবার জায়গা নেই। সমস্তটাই যেন বিশ্ব সত্তাকে তিনি কুটুম্বের মতো একসঙ্গে বেঁধে বলেছেন, বসুধৈব কুটুম্বকম। ভিক্ষু সঙ্ঘ যখন তৈরি হয়, তারপরেই ভিক্ষুণী সঙ্গের দাবি আসে। রয়্যাল ফ্যামিলি থেকে সমস্ত মহিলারা এসে দাবি করে যে তুমি যদি ভিক্ষু সঙ্ঘ তৈরি করতে পারো তবে ভিক্ষুণী সঙ্ঘ কেন নয়? গৌতম বুদ্ধের নিজের মা গৌতমী, সে 500 নারীদের নিয়ে গৌতমার কাছে ধর্নায় বসে যায় যে না, ভিক্ষুণী সঙ্ঘ তৈরি করতে হবে এবং আমাদের দাবি মেনে নিতে হবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মা, আমি নারী জাতির সমানাধিকারে বিশ্বাসী, কিন্তু ভিক্ষু সংঘের মধ্যে কয়েকটি বিষয় যদি আমি তৈরি না করতে পারি তবে সেটা ভুল হবে। তাই পরিকাঠামোগতভাবে আমি যখন একটু সময় দাও আমাকে, আমি পরিকাঠামোটা তৈরি করার সাথে সাথেই ভিক্ষুণী সংঘ তৈরি করছি। পৃথিবীতে প্রথম ইতিহাসে নারী জাতির সমানাধিকার স্বীকার করে নারী জাতিকে তাদের ধম্ম দিশার সমান অধিকার দিলেন গৌতমা বুদ্ধা ভিক্ষুণী সংঘের মধ্যে দিয়ে। তৈরি হলো একটা মহান ধারা, থেরিবাদ ধারা, যে ধারা গৌতমা বুদ্ধার একেবারে জীবনকে তুলে নিয়ে এলেন আমাদের সামনে। সেখানে কোনো অলৌকিকতা নেই, কোনো কিছু নেই, একেবারে প্রাত্যহিক গৌতমা বুদ্ধা যা যা বলেছেন, যা যা করেছেন আমরা দেখেছি, সেটা থেরিবাদের মধ্যে দিয়ে উঠে এসেছে। সুতরাং এইভাবে নারীকে মর্যাদা দান করেছিলেন গৌতমা বুদ্ধ তার সংঘ পরিকল্পনার মধ্যে দিয়ে। যে বিষয়টা বারবার গৌতমা বুদ্ধকে বলা হয় যে সে গৃহ ত্যাগ করেছে রাতের বেলায়, ঐতিহাসিক কারণেই আমরা বারবার বলছি এই ঘটনাটি সম্পূর্ণভাবে অনৈতিহাসিক। ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হলো যে শাক্য রাজ্য এবং কৌল রাজ্য, এই শাক্য রাজ্য এবং কৌল রাজ্যের মাঝখানে ছিল রোহিণী নামে একটি নদী। দারুণভাবে আপনাদের বুঝে নিতে হবে শাক্য কারা, কৌল কারা। যদি আমরা বুঝে না নিতে পারি তাহলে এখনো পর্যন্ত আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা রয়েছে সেই দ্বন্দ্ব নিষ্পত্তি হবে না। কৌল শব্দটা হচ্ছে কোল শব্দ থেকে কলিড, ক্লানটাকে বলা হচ্ছে কৌল। অর্থাৎ এখন যারা সাঁওতাল আদিবাসী তারা কোল ধর্মীয় আদিবাসী, কোল ভাষী আদিবাসী, এবং তারাই তাদের প্রজ্ঞার দ্বারা এই ক্লান তাদের প্রজ্ঞার দ্বারা সারনা বা সারি ধর্ম তৈরি করেছেন। গৌতমা বুদ্ধার দাদু ছিলেন এই কোল রাজ্যের অধিবাসী, অর্থাৎ গৌতমা বুদ্ধার মা মহামায়া এবং গৌতমী তারা ছিলেন কোল। এই কোল এবং শাক্যদের মধ্যে রোহিণী জল বিবাদ নিয়ে যে ভয়ঙ্কর বিবাদ চলে আসে, যেখানে যুদ্ধের পরিবেশ তৈরি হয়, তখন গৌতমা বুদ্ধা শাক্য সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যুদ্ধকে সমর্থন করতে পারছি না, এতে আমার মানুষরা যুদ্ধে নিহত হবে, আমার মানুষদের ক্রন্দনে 2টো রাজ্য ভরে উঠবে, আমি কখনোই এই যুদ্ধের দ্বারা মানুষকে হত্যার বিষয়টা স্বীকার করছি না।
মহান যে বুদ্ধের বাণী, না হি বেরানি বেরানা সমন্তি ধকুদচনং অবেরন চ সম্মন্তি এষো ধম্ম সনাতন। এই সভায় এখানে উঠে আসে এই মহান বাণী যে যুদ্ধের দ্বারা যুদ্ধকে জয় করা যায় না, হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায় না। যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে, হিংসা আর একটা হিংসাকে ডেকে আনে, খুন আর একটা খুনকে ডেকে আনে। সুতরাং একমাত্র ভালোবাসা, একমাত্র প্রেম করুণার দ্বারা মানুষের হৃদয় জয় করতে পারলে চিরস্থায়ী সমাধান করা যায়। সাক্ষ্য সঙ্গকে তিনি বলেছিলেন, আপনারা এক কাজ করুন, আপনারা 10 জন আর কৌল রাজ্য থেকে 10 জন, এই 10 জন মিলে একটি সমাধান সূত্র বের করুন এবং সেই সমাধান সূত্রের মধ্যে দিয়ে রোহিণী জল বিবাদ আপনারা মিটিয়ে নিন। সাক্ষ্য সঙ্গ এবং কৌল সঙ্গের মধ্যে যে বিবাদ হয়েছিল তাতে 2 দিন সভা হয়েছিল। দ্বিতীয় দিনের সভাতে গৌতমা বুদ্ধা প্রথম দিনে বলেছিলেন যে আমি তো যুদ্ধ সমর্থন করতে পারবো না। তখন তাকে বলা হয়েছিল, তুমি কি জানো যে সাক্ষ্য সঙ্গের যদি নীতিকে তুমি বাধা দান করো তাহলে তোমার পানিশমেন্ট হতে পারে, তোমার স্থাবর অস্থাবর সব কিছু কেড়ে নেওয়া হতে পারে, তোমাকে মুন্ডুচ্ছেদ করা হতে পারে, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে। গৌতমা বলেছিলেন, আমি সব জানি, কারণ সাক্ষ্য সঙ্গের আমি একজন সদস্য। তো আপনারা যা আমাকে পানিশমেন্ট দেবেন আমি সেই পানিশমেন্ট মাথা পেতে নেব। শুধুমাত্র এইটুকুন বলি, এ পর্যন্ত আমার পিতৃপুরুষরা যে স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছে সেটা তার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। ওই সম্পদ আমার নয়, ওই সম্পদ তারা অর্জন করেছেন। যা পানিশমেন্ট দেওয়া হয়, আমি দোষ করেছি, আমি সাক্ষ্য সঙ্গের যে নিয়ম তার বাইরে চলে গেছি, আমাকে পানিশমেন্ট দিন, আমি মেনে নেব সব কিছু। তারা পানিশমেন্ট দিতে পারেনি, কারণ সৈন্যদের মধ্যে একজন বলে উঠলেন যে আপনি তো মহান চালাক, না আমরা আপনাকে পানিশমেন্ট দিই আর আমাদের রাজা কৌশল রাজ প্রসেনজিৎ, চণ্ডাল প্রসেনজিৎ, সে আমাদের সাক্ষ্য সঙ্গটাকে কেড়ে নেবে। তখন সিদ্ধার্থ বললেন যে ঠিক আছে, আমাকে 1 দিন অন্তত সময় দেওয়া হোক, আমি বিবেচনা করে দেখি কি পথ আছে। পরের দিন অর্থাৎ সকাল 10টা সভা বসেছে। 10টার পরে তিনি যুদ্ধে চলে যাবে সবাই ঘোষণা করে দেওয়া হয়েছে। 18 থেকে 50 বছরের যে সমস্ত পুরুষ আছে তারা যুদ্ধে যাবে এবং যুদ্ধের মধ্যে দিয়ে কৌল রাজ্য দখল করে ওই রোহিণীর যে জলবিবাদ, সেই জলবিবাদটাকে চিরস্থায়ী মীমাংসা করে ফেলবে। এটা সিদ্ধান্ত নিয়েছে সাক্ষ্য সঙ্গ। গৌতমা বুদ্ধা সেদিন বললেন, ঠিক আছে, আপনারা আপনাদের সিদ্ধান্তে অটুট থাকুন, আমি পাবজ্জা গ্রহণ করছি। প্রাচীন পরম্পরা মেনে কারো নিজের স্বেচ্ছায় পাবজ্জা অর্থাৎ ছোট্ট সংসার থেকে বৃহত্তর সংসারের দায়িত্ব নেওয়াটাই হচ্ছে পাবজ্জা, এবং সত্যের অন্বেষণ করাই হচ্ছে পাবজ্জা গ্রহণ। গৌতমা বুদ্ধা দিনের বেলা এই পাবজ্জা গ্রহণ করেছেন। মা এবং বাবা কান্নাকাটি করলেও স্ত্রী যশোধরা বলেছেন খুব সুন্দরভাবে, বাবা সাহেব আম্বেদকর তার বুদ্ধা অ্যান্ড হিজ ধম্মাতে এই ঐতিহাসিক ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন। তার ঐতিহাসিক ঘটনা এবং যা ম্যানুস্ক্রিপ্টকে ফলো করে এই গ্রন্থ লেখা হয়েছে বুদ্ধা অ্যান্ড হিজ ধম্মা, তবুও একটা কাল্পনিক কাহিনী তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে গৌতম বুদ্ধা রাতের বেলায় সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তিনি চলে গেছেন। থেরাবাদী এইটা বিশ্বাস করেনি এবং ইতিহাস এটা নয়। এই হচ্ছে গৌতম বুদ্ধা, যে
সারা পৃথিবীর সমস্ত জীব সত্তার মঙ্গল তিনি দেখিয়ে গেছেন পথ। একেবারে কোনো ধরনের অস্ত্র তার হাতে নেই, শুধুমাত্র প্রজ্ঞা, শীল, কম্প্যাশন, করুণা, প্রেম, এই সবকে ধারণ করে বিশ্ব জয় করেছিলেন যিনি, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধা। কোনো মানুষ তার বিরুদ্ধ কিছু করতে পারেনি। যারা প্রথম দিকে গৌতম বুদ্ধাকে বুঝতে পারেনি, পরবর্তীকালে তারা আরও বেশি রকমের গৌতম বুদ্ধের কাছে চলে এসেছে। আমরা দেখেছি গৌতম বুদ্ধের এই প্রজ্ঞার কাছে মদমত্ত হাতি এসে হাঁটু গেড়ে বসে গেছে। আমরা দেখেছি গৌতম বুদ্ধের কাছে অঙ্গুরিমাল, যে দেখলেই মানুষকে খুন করে, সেই অঙ্গুরিমাল এসে গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছে। আমরা দেখেছি গৌতম বুদ্ধা যখন পাবজ্জা গ্রহণ করেছেন, তখন জঙ্গলের যে হনুমান, সে তার বন্ধু মনে করে গৌতম বুদ্ধের কাছে মধু এনে দিয়েছে। একটি মানুষের আচরণ বিধিতে কি পরিমাণে সম্যক ধারণা, সম্যক আচরণ থাকলে পৃথিবীর সমস্ত জীবসত্তা তাকে আপনজন মনে করতে পারে, তার পরিপূর্ণ প্রকাশ দেখেছি আমরা গৌতম বুদ্ধের ডক্ট্রিনের মধ্যে, দর্শনের মধ্যে, জীবনের মধ্যে, সব কিছুর মধ্যে। তাকে অস্ত্র ধারণ করতে হয়নি। ছোটবেলা থেকেই তিনি এই অস্ত্র ধারণের বিপক্ষে ছিলেন, সেটা আমরা দেখেছি।